তুমি জানো আনিসা, তোমার ঠোঁটের কোণায় যে ছোট্ট তিলটা আছে ওটা দেখলেই আমার ইচ্ছে করে ওখানে চুমু খাই। আবির, তুমি এমন কথা বলছো কেন? কেন বলবো না? তুমি কি জানো, তোমার ঘন কালো চুল যখন তোমার ঘাড় ছুঁয়ে পড়ে তখন আমার হাত সেগুলো সরিয়ে দিতে চাই। আর কিছু? তোমার চোখের গভীরে হারিয়ে যেতে ইচ্ছে করে, তোমার ত্বকের উষ্ণতা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। তুমি খুবই দুষ্টু। সব সময় এমন রোমান্টিক কথা বলে আমায় কাবু করার চেষ্টা করো। দুষ্টু তো তোমাকেও বানাতে চাই। আমি চাই তুমি আমার কানে ফিসফিসিয়ে বলো, আবির, আমাকে ছুঁয়ে দেখো। যা দুষ্টু, তোমার এগুলো বলতে কি লজ্জা করে না? লজ্জা করবে কেন? আমার তো ইচ্ছে করে সারাক্ষণ আমার এই সিনিয়রটার সাথে রোম্যান্স করতে, কিন্তু কপাল এখন খারাপ, সেটা করতে পারছি না। আনিসা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার চোখে একরকম আগুন জ্বলছিল। সে জানতো আবিরের প্রতিটি কথা তার হৃদয়ের গোপন ইচ্ছেকে ছুঁয়ে দিচ্ছে। এই রোমাঞ্চকর খুনসুটির মধ্য দিয়েই শুরু হলো তাদের ভালোবাসার এক দুর্নিবার গল্প, যেখানে আবির আর আনিসার সম্পর্ক কখনো গভীর কামনায় জড়িয়ে যাবে, কখনো ভুল বোঝাবুঝিতে বিভ্রান্ত হবে, কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রেমই হবে চূড়ান্ত সত্য। আমি এতক্ষণ ধরে এত বকবক করছি, কিন্তু এখনো আমাদের নায়ক নায়িকার পরিচয় দেওয়া হলো না। আর আপনারাও তো কিছু বলছেন না। একটু রোমান্টিক কথা কি শুনলেন, সব ভুলে গেলেন, লুচু কোথাকার, সব গোলা লুচু। আচ্ছা, সরি সরি দর্শকরা, আমি তো একটু মজা করছিলাম, আপনারা আবার সিরিয়াস হবেন না। তাহলে চলুন আমরা আমাদের নায়ক নায়িকার সম্পর্কে জেনে আসি। চলুন একটু এবার অতীত থেকে ঘুরে আসি। আবির আহমেদ এবং আনিসা রহমান দুই ভিন্ন জগতের মানুষ। আবির ছিল বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ছাত্র। সে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছিল। লেখালেখি ও বিতর্কে তার প্রচুর দক্ষতা ছিল। তার আত্মবিশ্বাস, হাস্যরস আর বুদ্ধিমত্তা মেয়েদের মধ্যে সহজেই আকর্ষণ তৈরি করত। অন্যদিকে আনিসা একজন মেডিকেল ছাত্র। সে সদা শান্ত, সংযত এবং একদম পড়াশোনায় মনোযোগী। তার একমাত্র লক্ষ্য ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা। তাদের পরিচয়টা হয়েছিল একেবারেই অপ্রত্যাশিতভাবে। একদিন ক্যাম্পাসের ক্যান্টিনে বই হাতে বসেছিল আনিসা। সামনে রাখা কফির কাপ তখনও অর্ধেক খালি। হঠাৎ করেই ধাক্কা লাগলো। কেউ একজন অসাবধানতা বশত তার কফির কাপ উল্টে দিল। আনিসা বিরক্ত হয়ে বলল। এটা কি করলেন আপনি? আবির হেসে বলল। ওহ, দুঃখিত, আমি আসলে খেয়াল করিনি। আমি তো তোমার বইয়ের দিকে তাকিয়েছিলাম। তুমি কি খুব পড়ুয়া? হ্যাঁ, পড়াশোনা করে বলে কি কফির কাপ উল্টে দিতে হবে? আবির তখন একটু মজা করে বলল। না, কিন্তু তুমি যদি একটু কম পড়তে তাহলে হয়তো আমার মতো দুষ্ট ছেলেদের থেকে সাবধান থাকতে পারতে। সেদিনের সেই ঝগড়া থেকেই শুরু হয়েছিল তাদের পরিচয়, যা ধীরে ধীরে রূপ নেয় এক অদ্ভুত সম্পর্কে। আনিসা, হ্যাঁ আবির। তুমি কি আমার দিকে একটু তাকাবে? আনিসা ধীরে ধীরে মুখ তুলে আবিরের চোখের দিকে তাকালো। আবিরের চোখে গভীর মায়া আর ভালোবাসা দেখতে পেল সে। আমি জানি আমাদের পরিচয়টা খুব অপ্রত্যাশিতভাবে হয়েছে, আর হয়তো খুব অল্প সময়েই আমি তোমাকে এই কথাগুলো বলছি, কিন্তু আমার মনে কোনো সন্দেহ নেই আনিসা, আমি সত্যি তোমাকে পছন্দ করি। আবির একটু থামলো, যেন নিজের ভেতরে সবটুকু সাহস সঞ্চয় করছে। আনিসার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। আবিরের চোখে এত গভীর আবেগ সে আগে কখনো দেখেনি। তার নিজের ভেতরেও এক অচেনা অনুভূতি ঢেউ তুলছিল। আবির, তুমি কি সিরিয়াস? এর চেয়ে বেশি সিরিয়াস আমি আর কখনো ছিলাম না আনিসা। প্রথম যেদিন তোমার কফি ফেলেছিলাম সেদিন তোমার রাগী মুখটা দেখেও আমার মনে হয়েছিল তুমি খুব স্পেশাল। আর আজ আবির আনিসার হাতটা নিজের হাতের মধ্যে আরো শক্ত করে ধরলো। আজ আমি বুঝতে পারছি তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছো। আনিসা কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে নানা চিন্তা ভিড় করছিল। আবির যেমন প্রাণবন্ত আর মিশুক, সে তেমনই শান্ত আর নিজের জগতে থাকা মানুষ। তাদের দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তবুও আবিরের প্রতি তার হৃদয়ে যে একটা দুর্বলতা তৈরি হয়েছে, সেটা সে অস্বীকার করতে পারছিল না। কিন্তু আবির, আমরা তো একে অপরের থেকে অনেক আলাদা। তাতে কি?
দুটো আলাদা রং মিশলেই তো একটা নতুন সুন্দর রং তৈরি হয়, তাই না? আমাদের পার্থক্যগুলোই হয়তো আমাদের সম্পর্কটাকে আরও মজবুত করবে। আনিসা আবিরের দিকে তাকিয়ে দেখল তার চোখে এক দৃঢ় বিশ্বাস দেখতে পেল সে। ধরে তার মনে সাহস এলো। তুমি কি সত্যিই মনে করো এটা সম্ভব? আমি মনে করি না আনিসা, আমি জানি এটা সম্ভব যদি তুমি আমার পাশে থাকো। আবির আলতো করে আনিসার অন্য হাতটা ধরল। তুমি কি আমার পাশে থাকবে? আনিসার চোখে জল চিকচিক করে উঠল। এই প্রথম কোনো ছেলে তার দিকে এত গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকালো। তার ভেতরের সব দ্বিধা যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। হ্যাঁ আবির, আমি তোমার পাশে থাকবো। আবির হেসে উঠল। সেই হাসি যেন চাঁদের আলোকেও হার মানায়। সে আলতো করে আনিসার হাত ধরে নিজের বুকের কাছে টেনে নিল। ধন্যবাদ আনিসা, তুমি আমার জীবনটা বদলে দিলে। আনিসা আবিরের বুকের উষ্ণতা অনুভব করলো। তার মনে হলো যেন এতদিনের সব অপেক্ষা আজ শেষ হলো। বরং তুমি আমার জীবনে নতুন আলো নিয়ে এসেছো আবির। সেই সন্ধ্যায় ক্যাম্পাসের লেকের ধারে দুটি হৃদয় এক নতুন বন্ধনে আবদ্ধ হলো। তাদের ভালোবাসার পথ হয়তো কঠিন ছিল, কিন্তু তাদের একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসার জোরে তারা সব বাধা অতিক্রম করার সাহস খুঁজে পেয়েছিল। তাদের এই নতুন সম্পর্কের ভবিষ্যৎ কেমন হবে সেটা সময়ই বলে দেবে, কিন্তু সেই মুহূর্তটা ছিল তাদের জীবনের এক নতুন শুরুর মুহূর্ত, এক সুন্দর ভালোবাসার গল্পের সূচনা। এরপর থেকে আবির আর আনিসার জীবন যেন এক নতুন ছন্দে বাঁধা পড়ল। একদিকে যেমন দুজনেরই নিজেদের পড়াশোনার চাপ ছিল, তেমনি অন্যদিকে তাদের নব অঙ্কুরিত প্রেম পূর্ণতা পেতে শুরু করলো। আনিসা তার মেডিকেলের কঠিন পড়াশোনায় ডুবে থাকতো। রাত জেগে অ্যান্টোমি আর ফার্মাকোলজির জটিল সূত্রগুলো মুখস্থ করত। আবির তখন হয়তো তার পাশে বসেই কবিতা লিখত, অথবা আনিসার জন্য চা বানিয়ে আনতো। আনিসার যখন কোনো বিষয় বুঝতে অসুবিধে হতো, আবির ধৈর্য ধরে তাকে বুঝিয়ে দিত। যদিও মেডিকেলের টার্মগুলো তার কাছে নতুন ছিল, তবুও আনিসার আগ্রহ দেখে সেও মনোযোগ দিয়ে শুনতো। অন্যদিকে আবিরের সাহিত্য চর্চা আরো গভীর হলো। আনিসার শান্ত ও গভীর ব্যক্তিত্ব তার লেখায় এক নতুন মাত্রা যোগ করলো। তাদের সম্পর্কের আবেগ আর অনুভূতিগুলো তার কবিতায় ভাষায় জীবন্ত হয়ে উঠত। ক্যাম্পাসের সাহিত্য আড্ডায় তার কবিতাগুলো বিশেষভাবে প্রশংসিত হতো। আনিসা প্রায়ই আবিরের লেখা প্রথম শ্রোতা হতো, কখনো মুগ্ধ হয়ে শুনতো, আবার কখনো গঠনমূলক সমালোচনাও করত। তাদের প্রেমের দিনগুলোও ছিল মিষ্টি আর রোম্যান্টিক। ক্যাম্পাসের সবুজ ঘাসে হাত ধরে হেঁটে বেড়ানো, ক্যান্টিনের ভিড়ে একে অপরের পাশে বসে থাকা, সন্ধ্যায় লেকের ধারে চাঁদের আলোয় ডুবে যাওয়া, এইসব ছোট ছোট মুহূর্ত তাদের ভালোবাসাকে আরো গভীর করে তুলতো। আবির প্রায়ই আনিসার জন্য গোলাপ নিয়ে আসতো, কখনো কোনো পছন্দের বই উপহার দিত। আনিসা হয়তো আবিরের জন্য নিজের হাতে রান্না করা কিছু নিয়ে আসতো, অথবা তার শার্টের বোতাম লাগিয়ে দিত। তবে তাদের সম্পর্কের পথে ছোটখাটো মেঘও উকি দিত মাঝে মাঝে। আবিরের বন্ধুদের মধ্যে অনেকেই তাদের সম্পর্কটা সহজভাবে নিতে পারত না। বিশেষ করে আবিরের মহিলা ভক্তরা আনিসার প্রতি কিছুটা ঈর্ষান্বিত ছিল। আবার আনিসার কিছু বন্ধু মনে করত আবিরের মতো একজন অস্থির স্বভাবের ছেলে আনিসার মতো সিরিয়াস মেয়ের জন্য উপযুক্ত নয়। কিন্তু আবির আর আনিসা এসব সমালোচনাকে খুব একটা পাত্তা দিত না। তারা একে অপরের প্রতি ততটাই আস্থাশীল ছিল যে বাইরের কোনো কথা তাদের সম্পর্কের বাঁধনকে দুর্বল করতে পারত না। তাদের ভালোবাসার ভিত্তি ছিল বিশ্বাস আর বোঝাপড়া, যা ধীরে ধীরে আরো মজবুত হচ্ছিল। পরীক্ষার সময় এলে দুজনেরই ব্যস্ততা বেড়ে যেত, তখন হয়তো তাদের দেখা সাক্ষাৎ কম হতো, কিন্তু তাদের মনের টান এতটুকুও কমতো না। এই রাত জেগে পড়াশোনার ফাঁকে তারা একে অপরের সাথে ফোনে কথা বলতো, নিজেদের ক্লান্তির কথা বলতো, আবার একে অপরের সাফল্যে আনন্দিত হতো। আনিসা যখন কোনো কঠিন সার্জারির কথা বলতো, আবির তখন তাকে সাহস দিত, তার ভেতরের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতো।
আবার আবির যখন কোনো লেখার জন্য হতাশ হয়ে পড়তো, আনিসা তখন তার পাশে বসে তাকে নতুন করে প্রেরণা জোগাতো। এভাবেই পড়াশোনা আর প্রেম দুটোই সমান তালে চলতে থাকলো আবির আর আনিসার জীবনে। তাদের ভালোবাসার গল্প ধীরে ধীরে ক্যাম্পাসের আনাচে কানাচে ছড়িয়ে পড়তে শুরু করলো। অনেকেই তাদের জুটিকে ঈর্ষার চোখে দেখতো, আবার অনেকেই তাদের গভীর ভালোবাসার প্রশংসা করত। তাদের এই সুন্দর সময়টা যেন এক স্বপ্নীল ভুবনের মতো ছিল। কিন্তু জীবনের পথ সবসময় মসৃণ হয় না। হয়তো খুব শীঘ্রই কোনো নতুন বাঁক তাদের সম্পর্কের গতিপথ পরিবর্তন করে দেবে, সেটা সময়ই বলবে। তবে আপাতত আবির আর আনিসা তাদের ভালোবাসার প্রতিটি মুহূর্ত প্রাণ ভরে উপভোগ করছিল। বিশ্ববিদ্যালয়ের জীবন মানেই শুধু পড়াশোনা আর প্রেম নয়, এর সাথে জড়িয়ে থাকা নানা রকম ঝামেলা আর অপ্রত্যাশিত ঘটনা। আবির আর আনিসার সুন্দর পথ চলাতেও খুব শীঘ্রই কিছু অপ্রত্যাশিত বাধা এসে পড়ল। একদিন আবির তার বিভাগের শিক্ষকদের সাথে একটি সাহিত্য বিষয়ক সেমিনারের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল। সেমিনারের প্রধান অতিথি ছিলেন একজন বিখ্যাত সাহিত্যিক। আবির চেয়েছিল সব কিছু যেন নিখুঁতভাবে সম্পন্ন হয়, কিন্তু শেষ মুহূর্ত কিছু অপ্রত্যাশিত সমস্যা দেখা দিল। সেমিনারের জন্য বরাদ্দকৃত অডিটোরিয়ামের বুকিং নিয়ে জটিলতা সৃষ্টি হলো। প্রধান অতিথির যাতায়াতের ব্যবস্থাও ঠিকমতো করা গেল না। আবির দিশেহারা হয়ে ছুটোছুটি করতে লাগলো। অন্যদিকে আনিসা তখন তার ফাইনাল ইয়ারের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে খুবই চাপে ছিল। একের পর এক কঠিন পরীক্ষা আর রোগীর ভিড় সামলাতে সে ক্লান্ত হয়ে পড়ছিল। এই সময় আবিরের কাছ থেকে তেমন সহযোগিতা না পেয়ে সে কিছুটা হতাশ হলো। আবির তার সেমিনারের ঝামেলা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে আনিসার পরীক্ষার খবরও ঠিকমতো নিতে পারেনি। একদিন ক্যান্টিনে তাদের দেখা হলো। আনিসার মুখ দেখে মনে হচ্ছিল সে অনেক দিন ধরে ঘুমায়নি। তুমি কি একটুও খেয়াল রেখেছো আমার কি চলছে? আবির কিছুটা অবাক হলো। সে তো সত্যিই আনিসার পরীক্ষার কথা প্রায় ভুলেই গিয়েছিল। কি হয়েছে আনিসা, তোমার শরীর খারাপ লাগছে? আমার পরীক্ষা চলছে আবির, ফাইনাল ইয়ারের প্র্যাকটিক্যাল। একটু সময় পাচ্ছি না দম নেওয়ার। ও আচ্ছা ঠিক আছে, কোনো সাহায্য লাগলে বলো। আবির নিজের ভুল বুঝতে পারল। সে তার নিজের ঝামেলায় এতটাই ডুবে ছিল যে আনিসার কষ্টের কথা তার মনেই আসেনি। ওহ আনিসা, আমি সত্যি দুঃখিত। আমার সেমিনারের এত ঝামেলা ছিল যে আমি একদম ভুলে গিয়েছিলাম। আনিসা কিছুটা রুষ্ট স্বরে বলল, ভুলে গিয়েছিলে? এটা কি ভুলে যাওয়ার মতো কিছু? আবির বুঝতে পারল আনিসার রাগ হওয়াটা স্বাভাবিক। সে কাছে গিয়ে আনিসার হাত ধরল। বিশ্বাস করো আনিসা, আমার ভুল হয়েছে। আমি তোমাকে ফোন করতে চেয়েছিলাম, কিন্তু এত কাজের চাপ ছিল যে। আনিসা হাত সরিয়ে নিল। সবসময় তোমার নিজের কাজটাই বড় মনে হয়, তাই না? আমি তো কিছুই না। আবির আনিসার চোখে অভিমান দেখতে পেল। সে বুঝতে পারল তার উদাসীনতা আনিসাকে কতটা কষ্ট দিয়েছে। এমন বলো না আনিসা, আমার সত্যি ভুল হয়েছে। আমি তোমাকে সাহায্য করতে চাই। তোমার পরীক্ষার জন্য যা কিছু দরকার আমি সব ব্যবস্থা করে দেব। আনিসা কিছুক্ষণ চুপ করে রইল। তার রাগ তখনও কমেনি। এখন আর কিছু করার নেই, আমার আর কিছুক্ষণ পরেই একটা ভাইবা আছে। আবির হতাশ হয়ে বলল। আমি কি তোমার জন্য একটু অপেক্ষা করব? আনিসা মাথা নেড়ে চলে গেল। আবির সেখানেই দাঁড়িয়ে রইল। তার মনে অনুশোচনা হতে লাগলো। তাদের সুন্দর সম্পর্কের মাঝে এই প্রথম এত বড় একটা ভুল বোঝাবুঝি হলো। এর কয়েকদিন পর আবিরের সেমিনার শেষ হলো। সে কিছুটা হালকা বোধ করলো এবং সাথে সাথেই আনিসার কাছে গেল। কিন্তু আনিসার ব্যবহার তখনও স্বাভাবিক ছিল না। তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। আবির অনেক চেষ্টা করলো আনিসার সাথে কথা বলার, তার ভুল স্বীকার করার, কিন্তু আনিসা যেন তার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। সে আবিরের ফোন ধরতো না, মেসেজের উত্তর দিত না,
ক্যাম্পাসে দেখা হলেও এড়িয়ে যেত। আবির বুঝতে পারলো শুধু মুখে সরি বললে আনিসার মন পাওয়া যাবে না, তাকে প্রমাণ করতে হবে যে আনিসা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। সে সিদ্ধান্ত নিল আনিসার মন জয় করার জন্যে সে সব কিছু করবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই ঝামেলা তাদের সম্পর্কের উপর যে কালো মেঘ এনেছিল তা কি সহজে কাটবে, সেটাই এখন দেখার বিষয়। আবির সহজে হাল ছাড়ার পাত্র ছিল না। আনিসার নিরাপত্তা আর দূরত্ব তাকে আরও বেশি করে তার ভুলের গভীরতা বুঝতে সাহায্য করলো। সে উপলব্ধি করলো শুধু নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, ভালোবাসার সম্পর্কে দুজনেরই সমানভাবে খেয়াল রাখতে হয়। আনিসার মন জয় করার জন্যে আবির নতুন করে চেষ্টা শুরু করলো। সে জানতো আনিসা পড়াশোনাকে কতটা গুরুত্ব দেয়, তাই সে আনিসার মেডিকেল কলেজের লাইব্রেরিতে গিয়ে তার প্রয়োজনীয় বইগুলো খুঁজে বের করে এনে দিত। আনিসার যখন কোনো নোটস বা লেকচার দরকার হতো, আবির নিজের বন্ধুদের কাছ থেকে জোগাড় করে আনিসার কাছে পৌঁছে দিত। তবে সরাসরি আনিসার সাথে দেখা করার সাহস তার তখনও হয়নি। সে দূর থেকে শুধু দেখতো আনিসা কখন কলেজে আসছে, কখন যাচ্ছে, তার কোনো অসুবিধে হচ্ছে কিনা সে বিষয়ে বন্ধুদের কাছ থেকে খবর নিত। একদিন আবির জানতে পারলো আনিসার একটা জরুরি মেডিকেল কনফারেন্সে যোগ দেওয়ার কথা আছে, কিন্তু শেষ মুহূর্তে তার যাতায়াতের ব্যবস্থা হয়নি। আবির কোনো দ্বিধা না করে নিজের এক বন্ধুকে বুঝিয়ে শুনিয়ে তার ব্যক্তিগত গাড়িটা আনিসার জন্য পাঠিয়ে দিল। গাড়ির ড্রাইভার আনিসাকে নিরাপদে কনফারেন্সে পৌঁছে দিল এবং কনফারেন্স শেষে আবার ফিরিয়ে আনলো। আনিসা প্রথমে বুঝতে পারেনি কে এই ব্যবস্থা করেছে, কিন্তু যখন ড্রাইভারের কাছে আবিরের বন্ধুর নাম শুনল তখন সে সবটা বুঝতে পারল। আবিরের এই নিঃস্বার্থ সাহায্য আনিসার মনে কিছুটা হলেও দাগ কাটল। কয়েকদিন পর আবির জানতে পারল আনিসার একটি কঠিন কেস নিয়ে তার প্রফেসরদের সাথে আলোচনা করার কথা আছে। আনিসা কিছুটা নার্ভাস ছিল। আবির সারা রাত জেগে সেই কেস স্টাডি করলো এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আনিসাকে মেসেজ করে জানালো। সকালে আনিসা যখন প্রফেসরদের সাথে আলোচনা করতে বসলো, আবিরের দেওয়া তথ্যগুলো তার অনেক কাজে লাগলো। প্রফেসররাও আনিসার প্রস্তুতি দেখে খুশি হলেন। সেদিন বিকেলে আনিসা আবিরকে ফোন করলো। আবির প্রথমে একটু অবাক হলেও ফোনটা ধরলো। হ্যালো আবির। আবিরের বুক ধুকপুক করছিল। হ্যাঁ আনিসা, তুমি? আজকের আলোচনার জন্য ধন্যবাদ। তোমার দেওয়া তথ্যগুলো আমার খুব কাজে লেগেছে। আনিসার গলার স্বরে আগের সেই রুক্ষতা ছিল না, বরং একটা কৃতজ্ঞতার সুর শোনা যাচ্ছিল। আবির স্বস্তির নিঃশ্বাস ফেলল। তুমি ভালো করেছো, এটাই আমার কাছে যথেষ্ট। আনিসা কিছুক্ষণ চুপ থেকে বলল। তুমি আমার অনেক খেয়াল রাখছো আবির, অথচ আমি। আবির আনিসাকে থামিয়ে দিয়ে বলল। তুমি কিছু বলো না আনিসা, আমি জানি আমার ভুল হয়েছিল। আমি শুধু চাই তুমি বুঝতে পারো তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারছি আবির, কিন্তু আমার একটু সময় দরকার। যা হয়েছে সেটা আমি সহজে ভুলতে পারছি না। আবির হতাশ হলো না। সে জানতো আনিসার মনে তার জন্য এখনো ভালোবাসা আছে, শুধু সেই অভিমানের বরফ গলাতে একটু সময়ের প্রয়োজন। ঠিক আছে আনিসা, আমি তোমার জন্য অপেক্ষা করব যতক্ষণ না তুমি আমার উপর আবার বিশ্বাস ফিরে পাও। এরপর থেকে তাদের মধ্যে নিয়মিত কথা না হলেও মাঝে মধ্যে মেসেজ বা ফোনে টুকটাক যোগাযোগ হতো। আবির সব সময় আনিসার খবর রাখতো, তবে আগের মতো জোর করতো না। সে শুধু চেয়েছিল আনিসা যেন বুঝতে পারে তার ভালোবাসা নিঃস্বার্থ এবং সে সত্যিই অনুতপ্ত। বিশ্ববিদ্যালয়ের আরও কিছুদিন এভাবেই কাটলো। পরীক্ষার চাপ, বন্ধুদের সাথে আড্ডা আর আবিরের নীরব প্রচেষ্টা, এইসব মিলিয়ে আনিসার মন ধীরে ধীরে নরম হতে শুরু করলো। সে বুঝতে পারছিল আবির সত্যিই বদলেছে, তার নিজের ভুলের জন্যে অনুতপ্ত হয়েছে এবং তাকে হারানোর ভয়ে ভীত। একদিন ক্যাম্পাসের এক বর্ষণমুখর বিকেলে আনিসা নিজেই আবিরের কাছে এলো। আবির বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে চা খাচ্ছিল। আনিসাকে দেখে সে প্রথমে অবাক হয়ে গেল। আনিসা আবিরের সামনে এসে দাঁড়ালো, তার চোখে এক গভীর আবেগ খেলা করছিল। আবির, আমার মনে হয় আমার আর রাগ করে থাকা উচিত না।
আবিরের মুখে হাসি ফুটল। সেই হাসি যেন বহুদিনের জমানো মেঘ সরিয়ে এক ঝলক রোদ্দুর নিয়ে এলো। তুমি কি সত্যিই বলছো আনিসা? আনিসা মাথা নেড়ে সম্মতি জানালো। হ্যাঁ, আমিও তোমাকে অনেক মিস করেছি। সেই বৃষ্টি ভেজা বিকেলে ক্যান্টিনের কোণে আবির আর আনিসার হাত আবার এক হলো। বিশ্ববিদ্যালয়ের সেই ছোটখাটো ঝামেলা তাদের সম্পর্কের মাঝে সাময়িক দূরত্ব তৈরি করলেও শেষ পর্যন্ত তাদের ভালোবাসায় জয়ী হলো। তারা বুঝতে পারল সম্পর্কের চড়াই উতরাইগুলো আসলে ভালোবাসাকে আরো গভীর করে তোলে। একে অপরের ভুল থেকে শিক্ষা নিয়ে তারা নতুন করে তাদের ভালোবাসার পথে চলতে শুরু করলো। মেঘ সরিয়ে সূর্য উঁকি দিলে চারপাশ যেমন ঝলমল করে ওঠে, তেমনি আনিসার ফিরে আসায় আবিরের জীবন আবার খুশিতে ভরে উঠল। তাদের সম্পর্কের পুরনো উষ্ণতা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করলো। তবে এবার তাদের মধ্যে বোঝাপড়াটা আরো গভীর হয়েছিল। আবার আবির প্রায়ই আনিসার হোস্টেলের গেটের সামনে গিয়ে অপেক্ষা করত। আনিসা বেরিয়ে এলে দুজন মিলে ক্যাম্পাসের আশেপাশে ঘুরতে যেত। কখনো আইসক্রিম পার্লারে বসে খুনসুটি করত, কখনো বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বসে একে অপরের হাতে হাত রেখে ভবিষ্যতের স্বপ্ন দেখত। একদিন আবির আনিসাকে সারপ্রাইজ দেওয়ার জন্যে তার হোস্টেলের বন্ধুদের সাথে যোগাযোগ করলো। আনিসার জন্মদিন ছিল। রাতে সবাই মিলে হোস্টেলের ছাদে ছোটখাটো একটা পার্টির আয়োজন করলো। আবির নিজের হাতে আনিসার পছন্দের কেক বানিয়ে এনেছিল, আর তার বন্ধুরা মিলে গেয়েছিল জন্মদিনের গান। আনিসা এমন অপ্রত্যাশিত ভালোবাসায় আপ্লুত হয়ে কেঁদে ফেলেছিল। আবির, এটা তুমি করেছো? আবির হেসে আনিসার চোখের জল মুছিয়ে দিল। তোমার মুখের হাসি দেখার জন্য আমি সব কিছু করতে পারি, পাগলি। আনিসা আবেগে আপ্লুত হয়ে আবিরকে জড়িয়ে ধরল। সেই রাতে চাঁদের আলোয় তাদের ভালোবাসা আরো গাঢ় হলো। আবিরের স্বভাব ছিল কিছুটা অস্থির আর মজাদার। সে সবসময় আনিসাকে হাসানোর চেষ্টা করত। একদিন তারা লেকের ধারে বসেছিল। আবির হঠাৎ করেই পানিতে ঝাঁপিয়ে পড়ল এবং ভেজা শরীরে উঠে এসে আনিসাকে ভয় দেখানোর চেষ্টা করলো। আনিসা প্রথমে ভয় পেলেও পরে আবিরের কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খেলো। আবির, তুমি একদম বাচ্চা ছেলে মানুষের মতো। শুধু তোমার জন্য আমার লক্ষ্মীটি। আনিসা আবিরের ভেজা চুলে হাত বুলিয়ে দিল। তাদের ভেজা শরীরেও ভালোবাসার উষ্ণতা অনুভব করা যাচ্ছিল। আবির কখনো আনিসা আবিরের পাগলামি থামাতে চেষ্টা করত। যেমন একদিন আবির ক্যাম্পাসের দেওয়ালে তাদের ভালোবাসার কথা রং দিয়ে লিখতে শুরু করলো। আনিসা ছুটে এসে তাকে থামালো। আবির, এটা কি করছো তুমি? কেউ দেখলে কি বলবে? আবির রং তুলি হাতে হেসে বলল, দেখলে বুঝবে আবির তার আনিসাকে কতটা ভালোবাসে। আনিসা হেসে ফেলল, তবে আবিরকে বুঝিয়ে দেওয়াল থেকে লেখা মুছতে বাধ্য করলো। তাদের এই মিষ্টি ঝগড়াগুলো তাদের সম্পর্ককে আরো জীবন্ত করে তুলত। পড়াশোনার ফাঁকে তারা সুযোগ পেলেই একে অপরের সাথে সময় কাটাতো। আনিসার যখন কোনো কঠিন সার্জারি বা লেকচার থাকতো, আবির চুপচাপ তার পাশে বসে থাকতো। হয়তো কোনো বই পড়তো অথবা আনিসার জন্য নোট নিত। আবার আবিরের যখন কোনো গুরুত্বপূর্ণ সাহিত্য সভা বা বিতর্ক প্রতিযোগিতা থাকতো, আনিসা তখন তার সবচেয়ে বড় সাপোর্ট হয়ে পাশে থাকতো। একদিন আবির একটা বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলো। মঞ্চ থেকে নেমে এসে সোজা আনিসার কাছে ছুটে গেল। আনিসা, আমি জিতেছি। আনিসা আনন্দে আবিরের গালে আলতো করে চুমু দিল। আমি জানতাম তুমি পারবে, তুমি সেরা। তুমি আমার পাশে থাকলে আমি সব কিছুই করতে পারি। তাদের ভালোবাসার এই সুন্দর মুহূর্তগুলো তাদের বিশ্ববিদ্যালয় জীবনের অমূল্য স্মৃতি হয়ে রইল। তারা একে অপরের সাথে হেসেছে, কেঁদেছে, স্বপ্ন দেখেছে এবং সবসময় একে অপরের পাশে থেকেছে। তাদের প্রেম ছিল যেমন রোমান্টিক তেমনই মজাদার, এক প্রাণবন্ত ভালোবাসার গল্প। আবির আর আনিসার ভালোবাসার আকাশে যখন সোনালি রোদ ঝলমল করছে, তখনই ধীরে ধীরে কালো মেঘের আনাগোনা শুরু হয়। তাদের সম্পর্কের পথে প্রথম বড় বাধাটা এলো পারিবারিক দিক থেকে।
আনিসার পরিবার ছিল বেশ রক্ষণশীল এবং তাদের একটি সুনির্দিষ্ট সামাজিক অবস্থান ছিল। আনিসার বাবা মা চেয়েছিলেন তাদের মেয়ের বিয়ে হোক তাদের পছন্দের কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলের সাথে, যে পেশাগতভাবেও প্রতিষ্ঠিত। যখন তারা আবিরের ব্যাপারে জানতে পারলেন তখন তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। আবির মেধাবী হলেও তার সাহিত্য চর্চা এবং কিছুটা ভবঘুরের স্বভাব তাদের মনে সংশয় সৃষ্টি করলো। তারা মনে করতেন আবিরের মতো ছেলে তাদের শান্ত ও সংসারী মেয়ের জন্য উপযুক্ত নয়। অন্যদিকে আবিরের পরিবার ছিল মধ্যবিত্ত এবং তাদের ধ্যান ধারণা ছিল কিছুটা ভিন্ন। তারা আবিরের পছন্দকে সম্মান জানালেও আনিসার পরিবার এবং তাদের সামাজিক অবস্থান নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন। তারা চাইতেন আবিরের জীবন সঙ্গী এমন কেউ হোক যে তাদের পরিবারের সঙ্গে সহজে মিশে যেতে পারবে। আনিসার বাবা একদিন আনিসাকে ডেকে সরাসরি আবিরের ব্যাপারে তার অপছন্দের কথা জানালেন। দেখো মা, আমরা তোমার ভালো চাই। আবির ছেলে হিসেবে খারাপ নয় হয়তো, কিন্তু ওর ভবিষ্যৎটা ঠিক স্থির নয়। সাহিত্য নিয়ে পড়েও কি করবে? আমাদের সমাজে একটা স্থিতিশীল জীবন দরকার। আনিসা তার বাবার কথা শুনে কষ্ট পেল। সে আবিরকে কতটা ভালোবাসে তা তার বাবা মাকে বোঝানো কঠিন ছিল। বাবা, আবির খুবই মেধাবী, আর ও যা করে মন দিয়েই করে। ও নিশ্চয়ই জীবনে সফল হবে। আনিসার মাও এই আলোচনায় যোগ দিলেন। সফল তো অনেকেই হয় মা, কিন্তু আমাদের একটা সামাজিক অবস্থান আছে। আমরা চাই আমাদের মেয়ের বিয়ে এমন একটা পরিবারে হোক যেখানে সম্মান আর প্রাচুর্য দুটোই থাকে। আনিসা বুঝতে পারছিল তার বাবা মাকে রাজি করানো সহজ হবে না। তাদের চোখে আবিরের ভবিষ্যৎ অনিশ্চিত আর তাদের সামাজিক মর্যাদার সাথে বেমানান। অন্যদিকে আবির যখন আনিসার পরিবারের আপত্তির কথা জানতে পারল তখন সে কিছুটা হতাশ হয়ে পড়ল। সে ভাবতেও পারেনি তাদের ভালোবাসার পথে এত বড় বাধা আসবে। আবির একদিন আনিসাকে বলল, আনিসা, তোমার পরিবারের লোকজন কি আমাকে পছন্দ করে না? আনিসা আবিরের হাত ধরে শান্ত স্বরে বলল, তাদের একটু সময় দাও আবির, তারা তোমাকে ভালোভাবে জানে না। আমি চেষ্টা করব তাদের বোঝাতে। কিন্তু সময় যত গড়াতে লাগলো আনিসার পরিবারের আপত্তি ততই বাড়তে থাকলো। তারা আনিসার উপর চাপ সৃষ্টি করতে শুরু করলো, তার জন্যে অন্য পাত্র দেখা শুরু করলো। আনিসা ক্রমশ অসহায় হয়ে পড়ছিল। একদিকে তার ভালোবাসার মানুষ, অন্যদিকে তার পরিবারের সম্মান, দুটোই তার কাছে সমান গুরুত্বপূর্ণ ছিল। আবিরও বসে রইল না। সে আনিসার বাবার সাথে দেখা করার চেষ্টা করলো, তাদের সাথে কথা বলার আগ্রহ দেখালো। কিন্তু আনিসার বাবা প্রথমে রাজি হননি। অনেক চেষ্টার পর একদিন তিনি আবিরের সাথে দেখা করতে রাজি হলেন। সেই দিনের মিটিং আবিরের জন্য একটা অগ্নি পরীক্ষা ছিল। আনিসার বাবা আবিরের ভবিষ্যৎ পরিকল্পনা, তার পারিবারিক পটভূমি এবং তাদের সামাজিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন করলেন। আবির তার সব প্রশ্নের উত্তর ধৈর্য ধরে দেওয়ার চেষ্টা করলো, তার ভালোবাসার গভীরতা বোঝানোর চেষ্টা করলো। কিন্তু আনিসার বাবার চোখে সন্দেহের মেঘ কাটল না। দেখো বাবা, আমি সরাসরি বলছি, আমার মেয়ের জন্য আমার অন্যরকম স্বপ্ন আছে। আমি চাই না সে কোনো অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াক, কারণ সব বাবা মায়েরাই চায় যেন তাদের সন্তানেরা ভালো থাকে। আবির সেদিন বুঝতে পারল শুধু ভালোবাসার কথা দিয়ে হয়তো এই কঠিন বাধা অতিক্রম করা যাবে না। তাকে প্রমাণ করতে হবে সে সত্যিই আনিসার যোগ্য এবং তাদের ভালোবাসার একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে। কিন্তু কিভাবে সে আনিসার পরিবারের মন জয় করবে সেই চিন্তাই এখন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তাদের প্রেমের পথে এই পারিবারিক বাধাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। আনিসার বাবার সাথে সেই কঠিন সাক্ষাতের পর আবির বুঝতে পারল শুধু আবেগ দিয়ে নয়, বাস্তবতার নিরিখেও তাকে কিছু প্রমাণ করতে হবে। সে স্থির করল,
নিজের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করার জন্যে সে কঠোর পরিশ্রম করবে। লেখালেখির পাশাপাশি সে একটি ভালো চাকরি খোঁজার চেষ্টা শুরু করলো, যাতে আনিসার পরিবারের কাছে তার একটি স্থিতিশীল পরিচয় তৈরি হয়। অন্যদিকে আনিসা তার পরিবারের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল। তার বাবা মা প্রায় প্রতিদিনই তার বিয়ের জন্যে নতুন নতুন প্রস্তাব নিয়ে আসতেন। আনিশা বারবার তাদের বোঝানোর চেষ্টা করত যে সে আবিরকে ভালোবাসে এবং অন্য কাউকে বিয়ে করতে পারবে না, কিন্তু তার বাবা মা তাদের সিদ্ধান্তে অনড় ছিলেন। এক রাতে আনিসা লুকিয়ে আবিরকে ফোন করলো। তার কণ্ঠস্বর হতাশায় ভরা ছিল। আবির, আমি আর পারছি না। বাড়ির সবাই আমার উপর খুব চাপ দিচ্ছে। তারা কিছুতেই তোমাকে মেনে নিতে চাইছে না। আবির আনিসার কষ্ট অনুভব করতে পারছিল। সে তাকে সাহস জোগানোর চেষ্টা করলো। তুমি ভেঙে পড়ো না আনিসা, আমি চেষ্টা করছি। আমি খুব শীঘ্রই একটা ভালো চাকরি খুঁজে নেব। তখন হয়তো তোমার বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নেবেন। আনিসা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু কতদিন আমাদের এভাবে অপেক্ষা করতে হবে আবির? আমার ভয় হয় যদি শেষ পর্যন্ত। আনিসার গলা ধরে এলো। শেষ পর্যন্ত আমরাই একসাথে থাকবো আনিসা, আমি তোমাকে কথা দিচ্ছি। কোনো বাধাই আমাদের আলাদা করতে পারবে না। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আবির তার প্রতিজ্ঞা রক্ষার জন্য দিনরাত চেষ্টা করতে লাগলো। সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করতে শুরু করলো। পরিচিতদের কাছে সাহায্য চাইলো। পাশাপাশি তার লেখালেখির কাজও চালিয়ে যেতে লাগলো। সে জানতো তার সাফল্যের উপরই তাদের ভালোবাসার ভবিষ্যৎ নির্ভর করছে। কিছু মাস কেটে গেল। আবির কয়েকটি ইন্টারভিউ দিলেও মনের মতো কোনো চাকরি পেল না। হতাশ না হয়ে সে আরো দ্বিগুণ উৎসাহে চেষ্টা চালিয়ে যেতে লাগলো। এই সময় আনিশা তার মেডিকেল ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। একদিকে যেমন তার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল, তেমনি আবিরের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও সে চিন্তিত ছিল। একদিন আবিরের এক বন্ধু তাকে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভের পদের জন্য খবর দিল। আবিরের সাহিত্য বিষয়ক জ্ঞান এবং মানুষের সাথে সহজে মিশতে পারার গুণ থাকায় তার ইন্টারভিউ বেশ ভালো হলো। কয়েক সপ্তাহ পর আবির সেই কোম্পানিতে চাকরির প্রস্তাব পেল। খবরটা শুনে আবিরের মন আনন্দে ভরে উঠল। সে সাথে সাথেই আনিসাকে ফোন করে জানালো, আনিসা, আমার চাকরি হয়েছে। একটা ভালো কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জয়েন করছি। আনিসা প্রথমে বিশ্বাস করতে পারল না। খুশিতে তার চোখে জল এসে গেল। সত্যি বলছো আবির? আমি বিশ্বাস করতে পারছি না। আবির হেসে বলল, হ্যাঁ সত্যি। এবার আমার শ্বশুর শাশুড়িকে গিয়ে বলো যে তাদের মেয়ের জামাই বেকার নয়। আনিসা আবেগে আপ্লুত হয়ে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে তারপর বলে, আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। আমি আর তোমার থেকে দূরে থাকতে চাই না। আমারও ইচ্ছা আনিসা, তোমাকে নিজের করে পেতে, তোমাকে নিজের মতো করে ভালোবাসতে।